প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে বাংলা ভ্রমণ সাহিত্য রম্য ভ্রমণ সাহিত্যের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসী পত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি, যদি হাসতে চাও রবীন্দ্রনাথের কাছে যাও, যদি নাচতে চাও রবীন্দ্রনাথের কাছে যাও, আর যদি তুমি কাঁদতে চাও তাও রবীন্দ্রনাথের কাছে যাও। অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটি সর্বব্যাপী প্রভাব রয়েছে, এই কথা স্বতঃসিদ্ধ। বাংলা সাহিত্যকে পাশ্চাত্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, বাংলা সাহিত্যকে বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভূমিকা অবদান অনস্বীকার্য। রবীন্দ্রনাথ সম্পর্কিত আলোচনা করতে হলে যে জ্ঞান, যে গরিমা এবং যে যোগ্যতার দরকার তা হয়তো আমার নেই। তারপরেও আমি আমার সীমাবদ্ধ যোগ্যতার আলোকে চেষ্টা করব আজকে তোমাদের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য, এই ভ্রমণ সাহিত্যে যে পাঠ্য আমাদের ইউরোপ প্রবাসী পত্র, সেটা নিয়ে আলোচনা করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে এই ভ্রমণ সাহিত্যের ইউরোপ প্রবাসী পত্রের মধ্যে পাঠ্য 10টি পত্র রয়েছে। এর প্রকাশ সাল 1881, প্রথম প্রকাশ ভারতী পত্রিকায়। রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের প্রতিকৃতি। ছোট গল্প সম্পর্কে বলা হচ্ছে যে এরকম, যে বাংলা সাহিত্য অঙ্গনে বাংলা সাহিত্যের যতগুলো আঙ্গিক রয়েছে, সেই আঙ্গিকগুলোর মধ্যে ছোট গল্প পরে এসে আগেই মানুষের হৃদয় জয় করতে পেরেছে। এই হৃদয় জয় করার ক্ষেত্রে, পাঠক প্রিয়তার ক্ষেত্রে, কিংবা ছোট গল্প সাহিত্যের বড় একটি জায়গায় অবস্থান করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম তার বর্ষাযাপন কবিতায় বাংলা ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছেন, সেই অমর সংজ্ঞা নিয়েই কিন্তু ছোট গল্পের এখনো যাত্রা চলছে। তো আজকে আমরা যে ইউরোপ প্রবাসী পত্রগুলি নিয়ে আলোচনা করব। এখানে রবীন্দ্রনাথের বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে। বিশেষ করে তিনি বিলেত যখন গিয়েছেন, সেখানকার মানুষের আহার বিহার, পোশাক পরিচ্ছদ, তাদের রীতিনীতি, বিজ্ঞান মনস্কতা, চিন্তা চিন্তন, এবং সেখানে মানুষের সাংস্কৃতিক ভাবনা, এই সকল ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে তিনি খুব চমৎকারভাবে সাহিত্য পদবাচ্য করে তার ইউরোপ প্রবাসী পত্রগুলোর মধ্যে উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ কিন্তু ঘোষণা দিয়েছেন, জগৎ জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তিনি আবার অন্য জায়গায় বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াই না দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। রবীন্দ্রনাথ তার এই ঘোষণা অনুযায়ী যেখানে যেভাবে যে অবস্থানেই ছিলেন, সেখানেই তিনি চেষ্টা করেছেন বিন্দুতে সিন্ধু খোঁজার জন্য, এবং সে বিন্দুতে সিন্ধু আহরণের বা খোঁজার যে চেষ্টা, তাতে রবীন্দ্রনাথ কিন্তু সফল হয়েছেন। এই জন্যই কিন্তু প্রথম বাঙালি কবি যিনি আমাদের জন্য বিশ্বের সবচেয়ে দামি শিরোপা নিয়ে এসছেন, নোবেল প্রাইজ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার এই অর্জন বাঙালি সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার বড় অর্জন। তার এই অর্জনের কারণে আজকে আমরা বিশ্বব্যাপী অনেক বেশি পরিচিত, আমরা গৌরবান্বিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তার 10টি যে পত্র রয়েছে সেই পত্রগুলোতে তিনি অত্যন্ত চমৎকারভাবে তার ইউরোপের অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং এই তুলে ধরার ক্ষেত্রে তার যে বর্ণনার ঢং তা হৃদয়গ্রাহী ছিল, মনোগ্রাহী ছিল এবং আকর্ষণীয় ছিল। তার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত চমৎকার এবং তিনি যা দেখেছেন, যা শুনেছেন, যা উপলব্ধি করেছেন সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং তার এই উপস্থাপনার কারণেই কিন্তু আমরা অনেকে বিলেত না যেয়েও বিলেতি সংস্কৃতির সাথে যুক্ত হতে পেরেছি, বিলেতি সভ্যতার সাথে আমরা পরিচিত হতে পেরেছি, আমরা তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছি। প্রথম পত্র তার, তিনি যখন প্রথম পত্রটি রচনা করেন তাতে আমরা দেখি তখনকার সময়ে তিনি সমুদ্রের মাধ্যমেই তিনি বিলেতে গিয়েছিলেন, ইউরোপে গিয়েছিলেন। তার প্রথম পত্রে আমরা দেখি তিনি পুনা স্টিমারে উঠেছিলেন। সেই পুনা স্টিমারে উঠে, পুনা থেকে স্টিমারে উঠে সমুদ্র পথে তার যে যাত্রা, সে যাত্রার একটা অভিজ্ঞতা আমাদের সামনে তিনি বর্ণনা করেছেন। এই বর্ণনায় তিনি দারুণভাবে তিনি বলেছেন যে আমি যখন ইডেন পুসি কবি বাড়ির উদ্দেশ্যে চিঠি লিখতে আরম্ভ করলেন, কিন্তু চিঠির ভাবগুলো যেন মাকড়সার জালের মতো ছুতে গেলেই অমনি ছিঁড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে তিনি সমুদ্র পথে তার অভিজ্ঞতা খুব বেশি সুখকর ছিল না, তিনি অনেক বেশি বিলম্বিত হয়েছেন। সমুদ্রের যাত্রাটাকে তিনি তার জন্য খুব কষ্টের বলে তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন 6 দিন পর ইডেনের কাছাকাছি পৌঁছালে সমুদ্র কিছুটা শান্ত হল। কবি বিছানা ছেড়ে শরীরের দিকে তাকিয়ে দেখে মাথা যেন ধার করা কাঁধের সঙ্গে তার ভালো রকম বনে না, চুরি করা কাপড়ের মতো শরীরটা যেন ঠিক গায়ে লাগছে না। এখানে একটি কথা না বললেই নয়, আমরা জানি বাংলা চলিত ভাষা পরিশীলিত রূপ আমাদেরকে সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রাবন্ধিক মোতাহার আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু তার আগেই রবীন্দ্রনাথ তার ইউরোপ প্রবাসী পত্রের মধ্যে প্রথম বাংলা চলিত ভাষায় চর্চা করেছেন, চলিত ভাষায় তিনি তার পত্রগুলি লিখেছেন। এই ক্ষেত্রে আমরা দেখি তিনি বলেছেন যে তার সাথে জাহাজের মধ্যে দুজন ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, একজন হচ্ছে ব মহাশয়, আরেকজন হচ্ছে টি মহাশয়। এই দুইজনের অনুভূতি তিনি খুব চমৎকার করে উপস্থাপন করেছেন। তিনি বলছেন ব মহাশয়ের সঙ্গে কবির ঘনিষ্ঠতা বেশি, তার কথা অনর্গল, হাসি অজস্র, আহার অপরিমিত, সকলের সঙ্গেই তার আলাপ, সকলের সঙ্গে তিনি হাসি তামাশা করে বেড়ান। তার একটা গুণ আছে, তিনি কখনো বিবেচনা করে মেজে ঘষে কথা বলেন না, ঠাট্টা করেন সকল সময়। তার মানে না থাকুক, তিনি নিজেকে হেসে আকুল করেন। কবিকে তিনি অবতার, গ্যাগরি সাহেবকে গড়গড়ি, আর যাত্রীকে রুহি মৎস্য বলে ডাকতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব মহাশয়ের বক্তব্যে আমরা বুঝতে পেরেছি, সেটি হচ্ছে আমি তোমাদের শুরুতেই বলছি, যদি হাসতে চাও রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সকল অঙ্গনে সদর্পে যাতায়াত করেছেন। সম্ভবত মহাকাব্য ছাড়া বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় তার অবদান অনস্বীকার্য। সকল শাখায় তিনি অবদান রেখেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখি ভ্রমণ সাহিত্যেও তার অবদান অসাধারণ। তিনি যা দেখেছেন
সেটাই আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা যেন তুলনা করতে পারি বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু এবং বিদেশি মানুষের সংস্কৃতি সভ্যতা কেমন, তারা কি চিন্তা করছেন, তাদের চিন্তা চেতনার মধ্যে কী ধরনের উদারতা রয়েছে, আমাদের কি অনুদারতা রয়েছে, এই সকল বিষয়গুলো তিনি তার এই পত্রগুলোর মধ্যে উপস্থাপন করেছেন। আমরা দেখি যে প্রথম পত্রে তার আরেকজন যাত্রীর সাথে পরিচয় হয়েছে, তিনি হচ্ছেন টি মহাশয়। কিছু নতুন রকমের লোক, তিনি ঘোরতর জিনফজল মানুষ, জাহাজে একটি আস্ত জনবল ছিলেন। তার তালবৃক্ষের মতো শরীর, ঝাঁটার মতো গোঁফ, সজারু কাটার মতো চুল, হাড়ির মতো মুখ, মাছের চোখের মতো মেড়মেড়ে চোখ। প্রত্যেক দিন সকালে তিনি ইংরেজি, ফ্রেঞ্চ, হিন্দুস্তানি প্রভৃতি ভাষায় জাহাজের সমস্ত চাকর বাকরদের অজস্র গাল দিয়ে দাপাদাপি করে বেড়াতেন। খাবার সময় হলে কবির পাশে এসে বসতেন। মহা গম্ভীর স্বরে কবিকে একদিন বললেন, ইয়ং ম্যান, তুমি অক্সফোর্ডে যাচ্ছ? অক্সফোর্ড ইউনিভার্সিটি বড় ভালো বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে তিনি এখানে টি সাহেব এবং মহাশয়ের তুলনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। একজন অনেক বেশি গুরুগম্ভীর, আরেকজন বেশি হাস্যরস নিয়ে আসেন। আসলে আমরা তো হাসতে পারি না, হাসির উপকরণ আমাদের মধ্যে নেই, কিন্তু সাহিত্য সবসময় আনন্দের সমর্থক। যা কিছু জীবনের সহিত সেটাই তো সাহিত্য, যা কিছু সমৃদ্ধির সহিত সেটাই সাহিত্য, যা কিছু জীবন ঘনিষ্ঠ সেটাই সাহিত্য, এবং যা কিছু আনন্দঘন সেটাই সাহিত্য। এবং সাহিত্যের বড় বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা, উদারতা, পরমত সহিষ্ণুতা। এই সকল বিষয়গুলো কিন্তু তার ইউরোপ প্রবাসী পত্রের মধ্যে এসেছে। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের বাঙালি হিন্দু মুসলিমদের মধ্যে এই সকল বিষয়ে কী ধরনের ঘাটতি রয়েছে। তার দ্বিতীয় পত্রের দিকে আমরা যদি তাকাই, তিনি এখানে বিশেষ করে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটি হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা অনেক বেশি অন্তর্মুখী, কিন্তু বিলেতের বা ইউরোপ প্রবাসী যে মেয়েরা, তাদের বেশভূষার মধ্যে এক ধরনের আধুনিক সভ্যতার প্রয়াস রয়েছে, এবং তারা তাদের চলনে বলনের মধ্যে কোনো ধরনের বাধা কিংবা কোনো ধরনের অনুদার চিন্তা চেতনা কাজ করে না। তারা গানকে খুব পছন্দ করেন, নাচকে খুব পছন্দ করেন, এবং তারা ঘন্টার পর ঘন্টা পিয়ানো বাজান, কনসার্ট করেন, থিয়েটারে অংশগ্রহণ করেন। মেয়েরা সন্ধ্যা অবধি বাহিরে থেকে নানা ধরনের নাচ গানের সাথে যুক্ত থাকেন। এই সকল বিষয়ের দ্বারা প্রমাণ হচ্ছে যে তিনি খুব সূক্ষ্মভাবে আমাদের দেশের মেয়েদের চিন্তা চেতনা এবং বিদেশি দেশের নারীদের চিন্তা চেতনার একটি তারতম্য উপস্থাপন করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় তিনি খুব চমৎকারভাবে বলেছেন, সেটা হচ্ছে যে বাঙালি অলস, কর্মবিমুখ। আমরা সত্যিকার অর্থেই দেখি, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আমাদের পরিবারে একজন মানুষ যদি বাইরে থাকে, তার আয় ইনকাম দিয়ে পুরো পরিবারের অন্য সদস্যরা বসে বসে সময় নষ্ট করেন। তাদের আর কোনো আয় ইনকাম নেই, দোকানে বসে তারা গালাগল্প করে সময় নষ্ট করছেন। কিন্তু তিনি বলেছেন যে বিলেতের লোকেরা, ইউরোপের লোকেরা, তারা বসে থাকার মতো মানুষ নয়, তারা বসে থাকেন না, কর্মকে, কাজকে তারা খুব পছন্দ করেন। এক্ষেত্রে তার একটা উদ্ধৃতি দারুণভাবে তিনি উপস্থাপন করেছেন। তিনি বলছেন, এই দেশের লোক প্রকৃতির আদুরে ছেলে নয়, অর্থাৎ বিলেতের লোক প্রকৃতির আদুরে ছেলে নয়, কারণ নাকে তেল দিয়ে তাকিয়ে ঠেসান দিয়ে বসে থাকবার জন্য।
একে তো আমাদের দেশের মতো এদেশের জমিতে আঁচড় কাটলে শস্য হয় না, তাতে শীতের সঙ্গে মারামারি করতে হয়। প্রথমত শীতের উপদ্রবে এদের কত কাপড় দরকার হয় তা ঠিক নেই। তারপরে কম খেলে এদেশে বাঁচবার জন্যে শরীরে তাপ জন্মাবার জন্য অনেক খাওয়া চাই। এদেশের লোকের কাপড়, কয়লা, খাওয়া অপর্যাপ্ত পরিমাণে না থাকলে না থাকলে চলে না। তার উপরে আবার মদ আছে। আমাদের বাংলা খাওয়ার নামমাত্র কাপড় পরাও তাই। এদেশে যার ক্ষমতা আছে সেই মাথা তুলতে পারে, দুর্লভ লোকদের এখানে নেই। একে প্রকৃতির সঙ্গে যুদ্ধ, তাতে কার্যক্ষেত্রে সহস্র প্রতিদ্বন্দ্বিতা রোখারোখি করছে। আমরা এখানে যে মেসেজটি পাচ্ছি সেটি হচ্ছে, দেখ, এই ভারতবর্ষের উর্বর জমি, আমরা এখানে আঁচড় কাটলে এখানে শস্য উৎপাদিত হয়। কিন্তু ইউরোপের লোকদেরকে কষ্ট করে, পরিশ্রম করে, হাড়ভাঙা খাটুনি দিয়ে কিন্তু তাদেরকে শস্য উৎপাদন করতে হয়, জীবন জীবিকা নির্বাহ করতে হয়। আমরা এখানে ঋতুর মেসেজটা পাচ্ছি। কবি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং শীত ঋতুটি ওখানকার মানুষের জন্য অনেক কষ্টের। তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, যার ফলে সেখানকার মানুষদেরকে পরিমিত খেলে চলবে না। প্রচুর পরিমাণ শর্করা তাদেরকে খেতে হচ্ছে, প্রচুর পরিমাণ খাদ্য খাবার তাদেরকে খেতে হয়। এবং শীত থেকে বাঁচার জন্য প্রচুর পর্যাপ্ত জামা কাপড়, পরিধেয় বস্ত্র তাদের থাকতে হয়, যেটি আমাদের অত প্রয়োজন হয়। আমরা তার দ্বিতীয় এবং তৃতীয় গল্প সম্পর্কে কিছু ধারণা নিলাম। তৃতীয় গল্পে কবি চমৎকারভাবে নাচের কথা বলেছেন। আমাদের সভ্যতা সংস্কৃতিতে নাচ আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি, আমাদের কিছু নাচিয়ে সেখানে নাচ করেন। কিন্তু আমরা দেখি বিলেতি মানুষের নাচটা হচ্ছে তাদের জীবনের একটা বড় অনুষঙ্গ। সেখানে লোকেরা ঘেঁষাঘেঁষি করে একটা ঘরের মধ্যে নাচে এবং সেই নাচ দেখা গেল সন্ধ্যা থেকে শুরু হয়ে পুরো রাত সেখানে নাচ চলতে থাকে বিরামহীনভাবে। মেয়েরাও সেখানে নাচানাচি করেন। এক্ষেত্রে যেই ঘরে নাচটি অনুষ্ঠিত হয় সেখানে গৃহকর্তা থাক বা না থাকুক, গৃহকর্ত্রীর উপস্থিতি অনিবার্য। তিনি যারা এখানে নাচতে আসেন তাদেরকে স্বাগত জানান, শেক হ্যান্ড করেন এবং যারা অপরিচিত তাদেরকে শিরকম্পন করে অভ্যর্থনা জানান। গৃহকর্তা না থাকলেও ওই ঘর যারা নাচবে তাদের জন্য উন্মুক্ত থাকে, এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন নেই। এবং তিনি বলছেন যে সনাতন নেচে তাদের দিন শুরু হয় সকাল 9টায়, আবার ওই দিনের শেষ হচ্ছে বিকেল 4টায়। আমরা দেখি আমাদের এই উপমহাদেশের মানুষ খুব ভোরেই উঠে, সকালেই উঠে, আবার সকাল সকাল ঘুমায়। এই ক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা পার্থক্য রয়েছে। এবং আমরা দেখি তিনি আমাদের দেশের বর্ষার সাথে ঋতু যে বর্ষা, সে বর্ষার সাথে তিনি ইউরোপের বর্ষার একটা তুলনা দিয়েছেন। আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন মুষলধারে বৃষ্টি, শব্দ, মেঘ, বজ্র, বিদ্যুৎ, জল, তাতে একটা কেমন উল্লাসের ভাব আসে। এখানে তা নয়। এ টিপ টিপ করে সে একঘেয়ে বৃষ্টি ক্রমাগত অতি নিঃশব্দে পদসঞ্চার করে চলছে। দিনে দিনে শীত খুব ঘনিয়ে আসে, তাপমাত্রা যন্ত্র 30 ডিগ্রি নেমে যায়। অনেকে বলছে কাল পরশুর মধ্যে আমরা বরফ পড়া দেখতে পাবো। তার মানে হচ্ছে যে সেখানে বর্ষা হালকা হলেও শীত কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে উপস্থিত হয়।
আমাদের দেশে বর্ষার সাথে সেখানে মৌলিক পার্থক্য হচ্ছে, আমাদের দেশে মেঘের গর্জন হয়, আমাদের তুফান হচ্ছে, সাইক্লোন হচ্ছে, সুনামি হচ্ছে। ইউরোপে কিন্তু বর্ষা এত ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে না। কবি সেই সময় বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার এই বিলেত ভ্রমণে কিন্তু আমরা দেখি তিনি সমুদ্রে যাত্রার চাইতে ট্রেন যাত্রাকে অনেক বেশি এনজয় করেছেন, অনেক বেশি তার জন্য আনন্দঘন ছিল। তিনি যখন ইডেন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে তিনি গেলেন, পথে তিনি ট্রেনের মধ্যে ইউরোপের প্রকৃতিকে অবলোকন করেছেন। পাহাড় পর্বত তাকে অনেক বেশি আকৃষ্ট করেছে এবং তিনি একটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হচ্ছে টার্কিশ বাথ স্নান, অর্থাৎ টার্কিশ বাথ স্নান সেখানকার একটা বিশেষ একটা অনুষঙ্গ। এই ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে টার্কিশ ভাতে স্নান করা আর শরীরটাকে দোফার বাড়ি দেওয়া এক কথা। অর্থাৎ তিনি যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফ্রান্সে পৌঁছলেন, সেখানে তিনি টার্কিশ বাথ যখন করতে গেলেন, সেখানে একটি লোক তাকে ঘষে মেজে পরিষ্কার করার চেষ্টা করেছেন এবং সেখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অবস্থা, তাতে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলছেন যে ধোফা যেমন কাপড়কে পরিষ্কার করার জন্য ঘষে মেজে একটা পরিশ্রমের কাজ করেন, প্রচেষ্টা চালান, তেমনিভাবে তাদের ওই টার্কিশ ভাতের পদ্ধতিটা তেমনি ধোফার মতোই আমাকে তারা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছেন। একটা মজার বিষয় হচ্ছে যে ভিক্ষুকের ভিক্ষার কথা তিনি বলেছেন, যে ভিক্ষাবৃত্তি আজকে আমাদের সমাজে যেমন আছে, বিলেতি সমাজে ইউরোপেও তিনি সেটা দেখে এসেছেন। তিনি দেখলেন যে ভিক্ষুকেরা ভিক্ষা করে ফিরছে, 2-4 লোক মদের দোকানে বসে গল্প গুজব করছে, 2-4 রাস্তায় কোণে দাঁড়িয়ে হাসি তামাশা করছে, লোকজনেরা অতি নিশ্চিন্ত মুখে গজেন্দ্র গমন করছে, যেন কারো কোনো কাজ নেই, কারো কোনো ভাবনা নেই, যেন শহর শুদ্ধ ছুটি। রবীন্দ্রনাথ খুব চমৎকারভাবে তার এই ইউরোপ প্রবাসীর গল্পগুলোর মধ্যে আমাদের সামনে তিনি যা দেখে এসেছেন সেই বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর মধ্য থেকে একটি বিষয়ে কিন্তু তিনি চমৎকারভাবে বলেছেন, সেটি হচ্ছে যে ইউরোপের সমাজ গতিশীল, গণতান্ত্রিক, এটি সত্য, কিন্তু একটি বিশেষ সত্য হচ্ছে যে এখনো ইউরোপে বর্ণসাম্য প্রতিষ্ঠিত হয়। তখনও ছিল না, এখনই যে বর্ণসাম্য প্রতিষ্ঠিত আছে এমনটা বলা যায় না। এই বিষয়ে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের দেশে হিন্দু মুসলিমদের যে বিভেদ আছে, তার চেয়েও কিন্তু ইংল্যান্ডে বা ইউরোপে বর্ণসাম্য অনেক বেশি উপস্থিত, যা বেশি কাম্য নয়। কারণ মানুষের বিভেদ এটা কখনোই গ্রহণযোগ্য নয়, সম্প্রদায়গত বিভেদ এটি কখনোই গ্রহণযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও রবীন্দ্রনাথ ঠাকুর একটি বট বৃক্ষ, ফুলে ফলে পল্লবিত একটা মহিরু রূপ দেখেছিলেন। এই মহিরু রূপ আমরা দেখি যে তার যে বর্ণনার চিত্তাকর্ষক যে বর্ণনা, যে আকর্ষণীয় বর্ণনা, তিনি তার চিঠিগুলোতে খুব চমৎকারভাবে তিনি সেখানকার মানুষের যে আহার বিহার, পোশাক পরিচ্ছদ, রীতিনীতি, এইসব বিষয়গুলো আমাদের সামনে তার এই চিঠিগুলোর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মেয়েদের ভালো মানুষই যে ভাব, নরম ভাব, এটি তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলছেন যে বাঙালি মেয়েরা অসহ্য স্পর্শানুপাহা, তারা চুল বেঁধে, পাচার করে, শাড়ি পরে, পায়ে আলতা মেখে, টিকলি পরে, সিঁথি কেটে যেভাবে
চলেন শ্যামাঙ্গিনী বাঙালি মেয়েরা, এটি ইউরোপের চাইতে আমাদের বাঙালি মেয়েদের সৌন্দর্য অনেক বেশি লাবণ্যময়, অনেক বেশি আকর্ষণীয়। আমাদের এই বাঙালি মেয়েদেরকে তিনি শ্যামাঙ্গিনী বলেছেন এবং ইউরোপের মেয়েদেরকে তিনি শ্বেতাঙ্গিনী বলেছেন। তবে বাঙালি মেয়েদের চাইতে ইউরোপের মেয়েদের মধ্যে এক ধরনের বহির্মুখী মানসিকতা রয়েছে, একটা গতিশীল মানসিকতা রয়েছে। তাদের বসে থাকার সময় নেই, তারা সময়কে অনেক বেশি মূল্য দেন, সময়কে দিয়ে সময় বিক্রি করেই তারা জীবনযাপন করেন, যেটি আমাদের বাঙালি সমাজে সচরাচর দেখা যায় না। এই বিষয়ে আমাদেরকে আসলে সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্রছাত্রী হিসাবে বা শিক্ষক হিসাবে আমার সবাইকে সময়ের মূল্য দিতে হবে। আমরা যদি সময়ের যথাযথ মূল্য দিতে পারি, তাহলে পরে আমাদের জীবন, আমাদের এই ছোট্ট জীবন আমরা ভালোভাবে করতে পারবো। আমরা দেশপ্রেমে নিমজ্জিত হতে পারবো, আমরা মানব সেবায় নিমজ্জিত হতে পারবো, আমরা দেশ ও জাতির খেদমত করতে পারবো, যা সাহিত্যের একটি অনস্বীকার্য দাবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি ইউরোপ প্রবাসী গল্পের মধ্যে সেখানকার মানুষের মধ্যে এক ধরনের বিষয় কাজ করত। সেটি হচ্ছে তারা বিদেশি মানুষদেরকে খুব বেশি আপ্যায়ন করতে এমনটা নয়, তাদের আপ্যায়নের মধ্যে এক ধরনের বিষয় ছিল যে তারা শুধু পানীয়, চা খাওয়া, বিস্কিট খাওয়া, এই বিষয়গুলোর মধ্যে ছিলেন। কিন্তু আমাদের দেশে মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ, অনেক বেশি অতিথিপরায়ণ হওয়ার কারণে মানুষের উপরে তাদের দায়িত্ববোধটিও বেশি, যেটি রবীন্দ্রনাথ ইউরোপে যে পাননি তিনি বলছেন। তবে একটা বিষয় তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হচ্ছে যে তারা ঘষে মেজে কথা বলেন না, অর্থাৎ তারা অকৃত্রিম, কোনো কৃত্রিমতা তাদের মধ্যে কাজ করে না, যেটি আমাদের বাঙালি সমাজের মধ্যে রয়েছে, বাঙালি মুসলমান সমাজের মধ্যে রয়েছে, বাঙালি হিন্দু সমাজের মধ্যে রয়েছে। এই অকৃত্রিমতাকে তিনি অনেক বেশি প্রশংসা করেছেন এবং তুলনা করে বলেছেন যে বাঙালির চাইতে বিলিতি মানুষ অনেক বেশি অকৃত্রিম, তারা কৃত্রিমতাকে তারা পছন্দ করেন না। যে সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিলিতে গিয়েছেন, সে সময়ে আমরা দেখি যে আমাদের দেশের মানুষ আসলে তখনকার সভ্যতার সাথে খুব বেশি পরিচিত ছিলেন না। রবীন্দ্রনাথ তার সাহিত্য সাধনাকে সামনে রেখে সাহিত্য সাধনাকে উচ্চকিত করার জন্য তার ভাইয়ের হাত ধরে তিনি বিলেতে গিয়েছিলেন। সেখানে যেয়ে তিনি বিজ্ঞান, সেখানকার রীতি, সভ্যতা, সেখানকার বৈশিষ্ট্য, এইগুলোকে নিয়ে এগুলোকে দিয়ে তিনি তাকে ঋদ্ধ করেছেন। সেই ঋদ্ধ অভিজ্ঞতাকে তিনি তার এই 10টি পত্রের মধ্যে উপস্থাপন করেছেন। আমরা ধারাবাহিকভাবে তার 10টি পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা তার 3টি পত্র নিয়ে আলোচনা করেছি, যেই পত্রগুলোতে তিনি খুব চমৎকারভাবে আমাদের সামনে আলেকজান্দ্রিয়া অঞ্চল, সুয়েজ খাল, ভূমধ্যসাগর ইত্যাদি বিষয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং তার যে উপস্থাপনা অসাধারণ, অনন্য এবং সাহিত্যের যে গুণাগুণ এবং সাহিত্যের যে আমেজ, সব বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত ছিল তার উপস্থাপনার মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি অন্য একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে আমি আজকে আমার এই ক্লাসটি আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত প্রাবন্ধিক, গবেষক, যার হাতে অসংখ্য শিক্ষক তৈরি হয়েছে, অসংখ্য বোদ্ধা ব্যক্তি তৈরি হয়েছে, যিনি আমাদের বাংলা সাহিত্যকে অনেক বেশি ঋদ্ধ করেছেন, সেই মনস্বী অধ্যাপক, জাতীয় অধ্যাপক, বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে আমি আজকে আমার এই ক্লাসটি
উৎসর্গ করতে চাই। পাশাপাশি তোমাদেরকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আসলে আমরা শিক্ষকদের মাধ্যমে আলোকপ্রাপ্ত হই, আলোকিত মানুষ শিক্ষকরা, তাদেরকে আমরা যদি শ্রদ্ধা করি তাহলে কিন্তু গুণী মানুষরা শ্রদ্ধান্বিত হন এবং তারা আমাদের মাঝে তারা বেঁচে থাকবেন দীর্ঘদিন পর্যন্ত। এই জন্য আমার এই ক্লাসের মধ্যে হয়তো এই ক্লাসের যে দাবি, সে দাবি অনুযায়ী আমি আমার বক্তব্য উপস্থাপন করতে পারিনি, তারপরেও আমার এই ছোট্ট ক্লাস আমি আমার প্রিয় শিক্ষক, আমাদের বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামানকে আমার এই ক্লাসটি আমি শুরু করতে চাই। তিনি অনেকগুলো রচনা লিখেছেন, অনেকগুলো অবদান তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন সাহিত্যের ক্ষেত্রে। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, পুরনে বাংলা গদ্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ, এই সকল তার বিখ্যাত রচনা। তোমরা চেষ্টা করবে তার এই রচনাগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকতে হবে না। পুঁথিগত বিদ্যা পরহস্ত নহে বিদ্যা প্রদান করে প্রয়োজন। সাহিত্যের ছাত্র হিসাবে আমাদেরকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। সমাজ সভ্যতা এবং মানুষের সেবায় আমাদেরকে নিয়োজিত করতে হবে। এখন বর্ষার সময় আমাদের জাতীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা বৃক্ষরোপণ করব। এটি আমরা দেখি যে আমাদের এখন যে বৈশ্বিক মহামারী চলছে এবং অল্প কিছুদিন আগে আমাদের দেশে যে ভয়াবহ ঘূর্ণিঝড়টি আমফান আঘাত করেছে, সেখানে এই গাছ আমাদেরকে নানাভাবে আমাদের রক্ষা করেছে। এই জন্য আমরা যে অবস্থান থেকে থাকি, আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান করব, আমরা সবাই যেন গাছ রোপণ করতে পারি, আমরা যেন দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসতে পারি। বিশেষত এই করোনাকালীন এই দুর্যোগে আমি যেন আমার প্রতিবেশীর প্রতি সচেতন হই, আমি যেন মানব সেবায় আমাকে নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমি আমার অবস্থান থেকে আমি যেন নির্মম বৃত্তের মানুষের সহযোগিতা করতে পারি, যে সকল মানুষ এখন তারা অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব। সাহিত্যের কিন্তু এটি একটি দাবি। সাহিত্য, শহীদ থেকে সাহিত্য শব্দের উৎপত্তি শুরুতেই তোমাদেরকে বলেছি, যা কিছু সমৃদ্ধির সহিত সেটাই সাহিত্য, যা কিছু মানবতার সহিত সেটাই সাহিত্য, যা কিছু অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সেটাই সাহিত্য। আর রবীন্দ্রনাথ কিন্তু এই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির চর্চা করেছেন, এই মানবতা বোধের চেষ্টার জন্য তার সাহিত্য সাধনায় নিয়োজিত ছিলেন। এই জন্যই তার ইউরোপ প্রবাসী প্রবন্ধ পত্রগুলোর মধ্যে তিনি আমাদেরকে যে পাশ্চাত্য সভ্যতার সাথে পরিচয় করে দিয়েছেন। আমরা যেন আমাদের অবস্থান তুলনা করতে পারি, যে আমরা যেন আমাদের সভ্যতার সাথে তুলনা করে যা কিছু মঙ্গলকর সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। আজকে আমরা যে ইউরোপ প্রবাসী প্রবন্ধ পত্রগুলো পড়লাম, এই পত্রগুলোর মধ্যে 3টি পত্র নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি আরও যে 7টি পত্র রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এই মহাদুর্যোগে ভয় পেলে চলবে না। নজরুল বলেছে, কে আছে জোয়ান হওয়া রুয়ান হাঁকেছে ভবিষ্যৎ। এগিয়ে যেতে হবে। আমরা উন্নত রাষ্ট্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রকৃতি আমাদের সাথে সবসময় আছে, সেই থাকাটা সবসময় সুখকর হবে এমনটা নয়, কিন্তু থেমে থাকতে চলবে না। এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, নিজেকে গড়তে হবে, নিজেকে এমনভাবে গড়তে হবে। রবীন্দ্রনাথ যে বলছে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে হাসিবে তুমি কাঁদিবে। তাহলে জীবন এমনভাবে করতে হবে যেন কীর্তিমানের মৃত্যু নেই। আমরা এগিয়ে যেতে হবে, আমরা বসে থাকলে চলবে না। আমাদের এই সময়টাকে আমরা এমনভাবে কাজে লাগাতে হবে যেন আমরা আমাদের পঠন প্রক্রিয়ার পাশাপাশি দেশ, জাতি এবং মানুষের সেবা করতে পারি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। সর্বশেষ আমি আজকে আবেদন রাখবো, আমার যে সকল সুহৃদ সহকর্মী
আমার ক্লাসটি দেখবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আমার এই ক্লাসের ত্রুটি বিচ্ছিন্নগুলি সম্পর্কে আমার দৃষ্টি আকর্ষণ করবেন। সাহিত্যের ক্ষেত্রে সমালোচনা কিন্তু একটি জায়েজ প্রক্রিয়া। সমালোচনা হচ্ছে সম্যকভাবে যে সমালোচনা, সেটাই হচ্ছে সমালোচনা। তো আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ক্লাসটি দেখে ছাত্রছাত্রীরা তোমাদের একটা মূল্যায়ন যেন থাকে, তোমরা আমার মোবাইলে আমার সাথে যোগাযোগ করে আমার দৃষ্টি আকর্ষণ করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করবো, কোনো ত্রুটি বিচ্ছুত হয়ে থাকবে। এবং সুনীত সহকর্মীবৃন্দ আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও আমাকে আমার পরবর্তী এই ক্লাসটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য, আরও বেশি তথ্যবহুল করার জন্য, যথোপযুক্ত ক্লাস, ভালো ক্লাস নেওয়ার জন্য যা করার দরকার সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।